হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? তোমাদের প্রথম সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স এক্সাম হবে 21শে এপ্রিল 2025-এ। বলতে গেলে তোমাদের পরীক্ষার আর মাত্র দুদিন বাকি আছে। এই মুহূর্তে তোমরা সম্পূর্ণ সিলেবাস কখনোই কমপ্লিট করতে পারবে না। এই মুহূর্তে তোমাদের যেটা এখন সবথেকে বেশি দরকার তা হলো একটি কম্প্যাক্ট সাজেশন। তো সেই সাজেশন ওয়াইজ তোমাদের যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের পরীক্ষায় আসার মতো আছে সবই বড় প্রশ্ন। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের 5 মার্ক এবং 10 মার্কের কোয়েশ্চেন পরীক্ষায় আসতে চলেছে। তো সেই রকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের এই সাজেশানগুলো। তোমাদের সিলেবাসে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আসবে রাজনৈতিক অর্থ কী, রাজনৈতিক তত্ত্ব কাকে বলে, রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা আলোচনা করো। এখানে 10 মার্কে যেটা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেটা হলো রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা আলোচনা করো। দ্বিতীয় চ্যাপ্টার থেকে সার্বভৌমিকতা কাকে বলে এবং সবথেকে গুরুত্বপূর্ণ এখানে অস্টিনের একাত্মবাদী সার্বভৌমিকতা আলোচনা করো। তৃতীয় চ্যাপ্টার থেকে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদে হবসের তত্ত্বটি আলোচনা করো। এবং এখান থেকে আরও একটি প্রশ্ন আসার মতন, সেটি হলো রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত রুশোর সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করো। এবং তারপরের চ্যাপ্টার থেকে অধিকার এবং আইনের যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে অধিকার এবং আইনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এবং পরের চ্যাপ্টার থেকে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটি আসার মতন রয়েছে। এবং পরের চ্যাপ্টার থেকে রলস এর ন্যায় বিচার তত্ত্বটি আলোচনা করো। একেবারে সবশেষে ডেভিড হেল্ডের গণতান্ত্রিক মডেলটি ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো কমপ্লিট করলে মোটামুটি তোমরা 5 এবং 10-এর প্রশ্ন কমন পেয়ে যাবে। তো প্রথম যে তোমাদের প্রশ্নটা আছে এটা একটি ইন্ট্রোডাক্টরি প্রশ্ন হিসেবে আসতে পারে। সেটি হলো রাজনৈতিক অর্থ কী, হোয়াট ইজ পলিটিক্যাল। এর উত্তর, রাজনৈতিক বলতে সাধারণত রাষ্ট্র, সরকার, ক্ষমতা, নীতি নির্ধারণ এবং জনসাধারণের জীবনকে প্রভাবিতকারী কর্মকাণ্ডকে বোঝানো হয়। এটি এমন একটি ক্ষেত্র যেখানে ক্ষমতার বিতরণ, ন্যায় বিচার, প্রশাসনিক কাঠামো এবং নীতি প্রণয়ন সম্পর্কে আলোচনা করা হয়। শুধু এইটুকু লিখলেই হয়ে যাবে। এটি বড় প্রশ্নে আসবে না, ইন্ট্রোডাক্টরি প্রশ্ন হিসাবে আসতে পারে। পরের কোয়েশ্চেন, রাজনৈতিক তত্ত্ব কাকে বলে। এটিও একটি ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে। বা বিভিন্ন রাজনীতিবিদ বা রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা দাও। দেখো, এই প্রশ্নের উত্তর যেটা আছে, রাজনৈতিক তত্ত্বের একটি আদর্শ সংজ্ঞা প্রদান করা সম্ভব নয় বা অসম্ভব। তবে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে এটিকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। জর্জ হল্যান্ড স্যাবাইন সে কি বলেছে রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে? রাজনৈতিক তত্ত্ব হলো খুব সহজভাবে মানুষের গোষ্ঠী জীবন এবং সংগঠনের সমস্যাগুলিকে সচেতনভাবে বোঝা এবং সমাধান করার প্রচেষ্টা। পরবর্তীতে অ্যান্ড্রু হ্যাকারের মতে রাজনৈতিক তত্ত্ব হলো দার্শনিক এবং বৈজ্ঞানিক জ্ঞানের একটি সমষ্টি, যা কখন এবং কোথায় এটি মূলত লেখা হয়েছিল তা নির্বিশেষে আমরা আজ এবং আগামীকাল যে বিশ্বে বাস করব সে সম্পর্কে আমাদের বোঝাপড়া বৃদ্ধি করতে পারে। পরবর্তীতে রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করো। এটি মূলত এই চ্যাপ্টার থেকে আসার মতো সবথেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন। তো দেখি এর উত্তরটা কী আছে। রাজনৈতিক তত্ত্ব হলো মানব সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি রাষ্ট্র, সরকার, সমাজের প্রকৃতি, উদ্দেশ্য এবং মূল বৈশিষ্ট্য সম্পর্কিত ধারণা, অনুমান এবং কথা এবং মানুষের সাথে রাজনৈতিক সামঞ্জস্যপূর্ণ রাজনৈতিক জীবনের সাথে জড়িত ধারণা এবং সাধারণীকরণের একটি নেটওয়ার্ক। রাজনৈতিক ধারণা, মূল্যবোধের ব্যাখ্যা। রাজনৈতিক তত্ত্ব স্বাধীনতা, সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র, অধিকার, কর্তব্য, সার্বভৌমত্ব ইত্যাদি মৌলিক রাজনৈতিক ধারণা ও মূল্যবোধের অর্থ এবং তাৎপর্য ব্যাখ্যা করে। এই ধারণাগুলি কীভাবে বিভিন্ন প্রেক্ষাপটে ব্যবহৃত হয় এবং এদের মধ্যেকার সম্পর্ক কী তা বুঝতে সাহায্য করে। সমসাময়িক বিশ্বে এই ধারণাগুলির প্রয়োগ এবং বিবর্তন অনুধাবন করার জন্য রাজনৈতিক তত্ত্ব অপরিহার্য। এবার দেখো আমাদের পরবর্তী পয়েন্ট কী আছে। 2 নম্বর পয়েন্টে রাজনৈতিক ব্যবস্থার বিশ্লেষণ। বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থা, যেমন এর মধ্যে প্রথম নম্বর আছে গণতন্ত্র, সমাজতন্ত্র, উদারবাদ। কর্তৃত্ববাদ কীভাবে কাজ করে, তাদের সুবিধা এবং অসুবিধা কী, এবং কোনো পরিস্থিতিতে কোন ব্যবস্থা সবথেকে উপযুক্ত তা রাজনৈতিক তত্ত্বের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। বর্তমান বিশ্বে বিভিন্ন রাজনৈতিক মডেলের কার্যকারিতা এবং তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার
রাজনৈতিক তত্ত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা পালন করে। আমাদের 3 নম্বর পয়েন্ট কী আছে? আলোচনা ও সংস্কারের ভিত্তি। রাজনৈতিক তত্ত্ব প্রচলিত রাজনৈতিক প্রতিষ্ঠান, নীতি ও প্রথার সমালোচনা করার এবং সেগুলি সংস্কারের জন্য নতুন ধারণা ও বিকল্প প্রস্তাব করার একটি ভিত্তি প্রদান করে। এটি সমাজের বিদ্যমান অন্যায় ও বৈষম্য দূর করতে সাহায্য করে। সমসাময়িক বিশ্বে সামাজিক ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসনের প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক তত্ত্বের সমালোচনা ও সংস্কারমূলক ধারণাগুলি বিশেষভাবে প্রাসঙ্গিক। আমাদের 4 নম্বর পয়েন্ট আছে নীতি নির্ধারণের সাহায্য করে। কীভাবে এই রাজনৈতিক তত্ত্ব নীতি নির্ধারণে সাহায্য করে? রাজনৈতিক তত্ত্ব রাজনৈতিক নেতাদের এবং নীতি নির্ধারকদের জন্য নীতি নির্ধারণের দিক নির্দেশনা প্রদান করে। কোন নীতি সমাজের জন্য কল্যাণকর হবে এবং কোন নীতি মানবাধিকার ও ন্যায় বিচারের পরিপন্থী হবে তা রাজনৈতিক তত্ত্বের জ্ঞান থেকে অনুধাবন করা যায়। বর্তমান জটিল বিশ্বে জনকল্যাণমুখী নীতি প্রণয়নের ক্ষেত্রে রাজনৈতিক তত্ত্বের জ্ঞান অপরিহার্য। 5 নম্বর পয়েন্টে কী আছে? নাগরিক সচেতনতা বৃদ্ধি। রাজনৈতিক তত্ত্ব নাগরিকদের রাজনৈতিক বিষয় সম্পর্কে সচেতন করে তোলে এবং তাদের সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটায়। এর মাধ্যমে নাগরিকেরা তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে অবগত হয় এবং রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত হয়। একটি সুস্থ গণতান্ত্রিক সমাজে নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য রাজনৈতিক তত্ত্বের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 নম্বর পয়েন্ট, ঐতিহাসিক প্রেক্ষাপট অনুধাবন। রাজনৈতিক তত্ত্ব বিভিন্ন যুগের গুরুত্বপূর্ণ রাজনৈতিক চিন্তাবিদদের ধারণা ও মতবাদ আলোচনা করে। এর মাধ্যমে আমরা রাজনৈতিক চিন্তার ঐতিহাসিক বিবর্তন এবং সমসাময়িক রাজনৈতিক ধারণাগুলির উৎস সম্পর্কে জানতে পারি। অতীতের রাজনৈতিক চিন্তা আজকের রাজনৈতিক প্রেক্ষাপট এগুলি বুঝতে সহায়তা করে। দেখো আমাদের 7 নম্বর পয়েন্টে আছে ভবিষ্যতের দিক নির্দেশনা। রাজনৈতিক তত্ত্ব ভবিষ্যতের জন্য একটি উন্নত ও ন্যায়সঙ্গত সমাজ গঠনের লক্ষ্যে নতুন নতুন ধারণা ও আদর্শের জন্ম দেয়। এটি সমাজের সম্ভাব্য সমস্যাগুলি চিহ্নিত করতে এবং সেগুলির সমাধানের জন্য পথ দেখাতে সাহায্য করে। জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত বিপ্লব এবং বৈশ্বিক ইনইকুয়ালিটি অর্থাৎ অসাম্য এর মতো সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনৈতিক তত্ত্ব নতুন পথের সন্ধান দিতে পারে। তো উপসংহারে আমরা কি লিখব? রাজনৈতিক তত্ত্ব কেবলমাত্র একটি একাডেমিক বিষয় নয়। একাডেমিক বিষয় অর্থাৎ যেটা অর্থাৎ ছাত্রছাত্রীরা বইতে পড়ে সেই ধরনের যে বিষয়গুলো, এটি একটি অপরিহার্য জ্ঞান যা একটি সুষ্ঠু, ন্যায়সঙ্গত ও প্রগতিশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আমাদের রাজনৈতিক জগৎকে বুঝতে, বিশ্লেষণ করতে এবং উন্নত করতে সাহায্য করে। বর্তমান বিশ্বে গণতন্ত্রের সংকট, উগ্র ন্যাশনালিজম, সামাজিক বিভাজন এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা আরও বৃদ্ধি পেয়েছে। এবার দেখো, সার্বভৌমিকতা থেকে তোমাদের একটা ইন্ট্রোডাক্টরি প্রশ্ন আসতে পারে। সেটা হলো সার্বভৌমিকতা কী, যেটাকে জেনারেল কনসেপ্ট বা সাধারণ ধারণা হিসাবে ধরা হয় বা বলা হয়। সার্বভৌমিকতা বলতে চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। রাষ্ট্র সার্বভৌম এই কথার অর্থ হলো সমাজের মধ্যে রাষ্ট্রের চূড়ান্ত বা চরম কর্তৃত্ব রয়েছে। আইনের মাধ্যমে রাষ্ট্রের এই চূড়ান্ত ক্ষমতা প্রকাশিত হয়েছে বলে প্রতিটি ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান সেই আইন মেনে চলতে বাধ্য থাকে। অধ্যাপক গেটেল সার্বভৌমিকতার ধারণাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে বর্ণনা করেছেন। সরকারকে যদি রাষ্ট্রের মস্তিষ্ক বলে মনে করা হয় তবে সার্বভৌমিকতা রাষ্ট্রের প্রাণ বলে চিহ্নিত করাই যুক্তিযুক্ত। এবার দেখো, সার্বভৌমিকতার চ্যাপ্টার থেকে তোমাদের যে বড় প্রশ্নটা এই বছরের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট সেটা হলো সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের একাত্মবাদী তত্ত্বটি ব্যাখ্যা করো। সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্বের ব্যাখ্যা। প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি বা সূচনা বা ভূমিকা যেটাই বলো না কেন সেই ধরনের একটা প্যারা থাকবে, যেটা তোমাদের লিখতে হবে। একত্ববাদী তত্ত্ব বা মনিস্টিক থিওরি অফ সভারেনিটি সার্বভৌমিকতার একটি গুরুত্বপূর্ণ দার্শনিক ও রাজনৈতিক ধারণা, যা মূলত ব্রিটিশ চিন্তাবিদ জন অস্টিন কর্তৃক প্রণীত। এই তত্ত্ব অনুসারে সার্বভৌমিকতা একটি অখণ্ড, অবিভাজ্য ক্ষমতা যা কোনো রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্বের প্রতিফলন। এরপর দেখো এর মূল বৈশিষ্ট্যগুলি কী কী আছে। সার্বভৌম শক্তির একক আধার। একত্ববাদী দৃষ্টিভঙ্গি অনুসারে সার্বভৌম ক্ষমতা
কেবলমাত্র একক কর্তৃপক্ষের হাতে থাকে, যা অবিভাজ্য ও চূড়ান্ত। তারপর আইন প্রণয়নের সর্বোচ্চ ক্ষমতা যেটা রাষ্ট্রের থাকবে। জন অস্টিনের মতে সার্বভৌম ক্ষমতা হলো সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যিনি বা যারা আইন প্রণয়ন করেন এবং যার আদেশ জনগণ মেনে চলে। আইন মান্যতার বাধ্যবাধকতা। এই তত্ত্ব অনুসারে রাষ্ট্রের নাগরিকদের বাধ্য হয়ে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ পালন করতে হয়, অন্যথায় তারা শাস্তির সম্মুখীন হয় বা হতে পারে। সার্বভৌম ক্ষমতার অবিভাজ্যতা। একত্ববাদী তত্ত্বে বলা হয় সার্বভৌমিকতা কখনো বিভক্ত হতে পারে না। যদি তা বিভক্ত হয় তবে সেটি আর সার্বভৌম থাকবে না। সার্বভৌম ক্ষমতা অবাধ। সার্বভৌম কোনো প্রতিষ্ঠানের অধীন নয় এবং তার আদেশ মান্য করতেই হয়। অর্থাৎ সার্বভৌম রাষ্ট্রীয় জীবনের সর্বোচ্চ কর্তৃত্ব। এবার দেখো, প্রত্যেকটা থিওরিতে যেগুলো বিতর্কিত থিওরি বা বিতর্কমূলক থিওরি থাকে তার সমালোচনা অবশ্যই দিতে হবে এবং সেটা থাকবে। তো এক্ষেত্রে যদি একত্ববাদী তত্ত্ব সার্বভৌমিকতা একটি শক্তিশালী ব্যাখ্যা প্রদান করে, তবে আধুনিক ও গণতান্ত্রিক ও ফেডারাল শাসন ব্যবস্থায় এটি অনেক সমালোচনার সম্মুখীন হয়। যেমন ফেডারাল শাসন ব্যবস্থার বাস্তবতা। যুক্তরাষ্ট্র, ভারতসহ অনেক দেশে সার্বভৌম ক্ষমতা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে বিভক্ত থাকে। তারপর সংবিধান ও মৌলিক অধিকারের গুরুত্ব। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় সার্বভৌমিকতাকে সংবিধান ও মৌলিক অধিকার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, যা অস্টিনের তত্ত্বের সঙ্গে সাংঘর্ষিক। আন্তর্জাতিক সংস্থার ভূমিকা। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাওয়ায় রাষ্ট্রের সার্বভৌমিকতা আর একক নয়, বরং নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ হয়ে গেছে। উপসংহার। একত্ববাদী তত্ত্ব সার্বভৌমিকতার একটি ঐতিহাসিক ও প্রভাবশালী ধারণা হলেও আধুনিক সময়ে এটি পুরোপুরি কার্যকর নয়, কারণ বর্তমান বিশ্বে ক্ষমতা কেন্দ্রীভূত নয়, বরং বিভাজিত ও বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। তবুও আইন ও রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে এই তত্ত্বের গুরুত্ব অপরিসীম। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদে হবসের তত্ত্বটি আলোচনা করো। এবারে তোমাদের পরীক্ষার জন্য এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এর উত্তরটা দেখো কি আছে। সামাজিক চুক্তি মতবাদে হবসের বক্তব্য। 1651 সালে প্রকাশিত লেভিয়াথান নামক গ্রন্থে হবস এই অভিমত ব্যক্ত করেছেন যে রাষ্ট্রের জন্মের পূর্বে মানুষ বাস করত প্রাক-সামাজিক পরিবেশের মধ্যে। এই অবস্থায় মানুষ ছিল চরিত্রগতভাবে স্বার্থপর, ক্ষমতালিপ্সু ও আত্মকেন্দ্রিক। স্বাধীনতা প্রবণতা এবং নিজ স্বার্থ সাধন ও ক্ষমতা লিপ্সার জন্য আদিম মানুষের মধ্যে নিরবচ্ছিন্নভাবে যুদ্ধবিগ্রহ, কলহবিবাদ ও লুঠতরাজ, হত্যা প্রভৃতি লেগেই থাকত। প্রাকৃতিক অবস্থায় কোনরূপ আইন কানুন না থাকায় মানুষের জীবন ছিল অনিয়ন্ত্রিত, স্বেচ্ছাচারিতার নামান্তর মাত্র। নিজ স্বার্থসিদ্ধির জন্য একে অপরকে হত্যা করতেও আদিম মানুষ দ্বিধাবোধ করত না। তারা একে অপরকে শত্রু বলে মনে করত। হবসের ভাষায় প্রাকৃতিক অবস্থায় মনুষ্য জীবন ছিল নিঃসঙ্গ, দরিদ্র, ঘৃণ্য, পাশবিক এবং স্বল্পস্থায়ী বা স্বল্পায়ু। আদিম মানুষ এই দুর্বিষহ জীবন থেকে মুক্তিলাভের উপায় অন্বেষণ করতে শুরু করে। তারা সম্যকভাবে উপলব্ধি করল যে সবলের আক্রমণ থেকে দুর্বলকে রক্ষা করার জন্য একটি শক্তি যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তবে সমাজে শান্তি নিশ্চিতভাবেই প্রতিষ্ঠিত হবে। অতঃপর আদিম মানুষ বা মনুষ্য সম্প্রদায় নিজেদের মধ্যে চুক্তি করতে সমস্ত ক্ষমতা চুক্তি করে, এখানে বানানটি ভুল আছে, তোমরা ঠিক করে নেবে, একজন ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে অর্পণ করে। পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত সেই ব্যক্তি বা ব্যক্তি সংসদ হলেন সার্বভৌম শক্তির কেন্দ্রস্থল। সমাজে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনে আইন প্রণীত হলো। এবার দেখো এই আইনের উৎস কী, কীভাবে কাজ করে এবং আইন কিভাবে তৈরি হয় সেই সম্পর্কে কিছু কথা এখানে বলা আছে।
ওই আইনের উপর ভিত্তি করে গড়ে উঠল নতুন সমাজ, অবসান ঘটল প্রাকৃতিক অবস্থার, অনিশ্চিত ও হাহাকার দীর্ণ জীবনের। হবসের মতে সার্বভৌম ক্ষমতার অধিকারী রাজার নির্দেশই হলো আইন। ওই আইন চূড়ান্ত ও অভ্রান্ত হওয়ায় কেউই তার বিরোধিতা করতে পারবে না। তাছাড়া রাজা যেহেতু চুক্তির পক্ষ ছিলেন না, সেহেতু চুক্তি ভঙ্গ করলে তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। এইভাবে হবস আইনগত সার্বভৌমিকতার জন্ম দিয়েছেন। হবসের সামাজিক চুক্তি মতবাদের সমালোচনা। তো ১ নম্বর সমালোচনা কী আছে? ঐতিহাসিক ভিত্তিহীনতা। হবসের প্রাকৃতিক অবস্থা এবং সামাজিক চুক্তির ধারণাগুলি ঐতিহাসিক প্রমাণের অভাবের কারণে সমালোচিত হয়েছে। সমালোচকরা বলেন হবসের সামাজিক চুক্তি তত্ত্বটি একটি কাল্পনিক ধারণা মাত্র। স্বৈরাচারী সার্বভৌমত্বের ধারণা। হবসের সার্বভৌমত্বের ধারণাটি সমালোচিত হয়েছে। হবসের মতে নাগরিকরা একবার তাদের অধিকার সার্বভৌমকে অর্পণ করলে তারা আর কোনোভাবেই তা ফেরত নিতে পারে না। সমালোচকরা বলেন এটি স্বৈরাচারী শাসকের জন্ম দিতে পারে। নাম্বার 3 নম্বর পয়েন্টে কী আছে? মানব প্রকৃতির নেতিবাচক দৃষ্টিভঙ্গি। হবস মানব প্রকৃতিকে মূলত স্বার্থপর এবং সহিংস হিসাবে দেখিয়েছেন। সমালোচকরা বলেন এটি মানব প্রকৃতির একটি একপেশে এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি। নাম্বার 4, হবসের সামাজিক চুক্তি তত্ত্বে ব্যক্তির অধিকারের উপর তেমন জোর দেওয়া হয়নি। তেমন বললে ভুল হবে, কোনো রকমই জোর দেওয়া হয়নি, উল্লেখও করা হয়নি। সমালোচকরা বলেন এটি ব্যক্তির স্বাধীনতা এবং অধিকারকে ক্ষুণ্ণ করে। 5 নম্বর পয়েন্টে কী আছে? প্রাকৃতিক অবস্থার ধারণা। হবসের প্রাকৃতিক অবস্থার ধারণাটি সমালোচিত হয়েছে। সমালোচকরা বলেন এটি একটি কাল্পনিক অবস্থা এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই। এবার দেখো সবশেষে উপসংহারে কী লেখা আছে, ছোট্ট করে 2 লাইন লিখলে হয়ে যাবে। এই সমালোচনাগুলি সত্ত্বেও হবসের সামাজিক যুক্তি তত্ত্ব রাজনৈতিক দর্শনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। পরে দেখো সামাজিক যুক্তি মতবাদের থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আসতে পারে, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত রুশোর সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করো। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত তত্ত্বে রুশোর অভিমত, রুশো বানানটি ভুল আছে, ওখানে তালব বর্ষা হবে, তোমরা ঠিক করে নেবে। অভিমত ব্যক্ত করো। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত তত্ত্বে রুশোর অভিমত ব্যক্ত হয় সাধারণত 1762 সালে প্রকাশিত সোশ্যাল কন্ট্রাক্ট নামক অনুকরণীয় গ্রন্থে। তার মতে আদিম মানুষ প্রকৃতির রাজ্যে বাস করত। প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবন ছিল সহজ, সরল ও অনাড়ম্বর। এখানে দেখো হবসের যেই রকম সামাজিক বা প্রাকৃতিক বা রাষ্ট্র পূর্ববর্তী অবস্থা ছিল, এই রুশোর সেই সামাজিক বা রাষ্ট্র পূর্ববর্তী যে অবস্থা বা প্রাকৃতিক অবস্থা সেটি সম্পূর্ণ বিপরীত। প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবন ছিল সহজ, সরল ও অনাড়ম্বর। এখানে মানুষে কলহ, বিবাদ, হিংসা, দেশ প্রভৃতি কিছুই ছিল না। সম্পূর্ণ স্বাধীনভাবে মানুষ প্রকৃতির রাজ্যে মুক্তভাবে বা মুক্ত জীবনযাপন করত। রুশোর চিত্রিত এই প্রাকৃতিক বা প্রকৃতির রাজ্য ছিল মর্ত্যের স্বর্গস্বরূপ। কিন্তু উত্তরোত্তর জনসংখ্যা বৃদ্ধি, ব্যক্তিগত ধনসম্পত্তির উদ্ভব এবং মানুষের বিচার বুদ্ধির উন্মেষ ও বিকাশের ফলে শুরু হয় ধনী দরিদ্রের মধ্যে সংঘাত, নরহত্যা, যুদ্ধবিগ্রহ প্রভৃতি বা ইত্যাদি। এভাবে মর্ত্যের স্বর্গ একদিন নরকে পরিণত হলো। এই ভয়াবহ অবস্থা থেকে নিষ্কৃতি লাভের জন্য আদিম মানব সমাজ চুক্তির মধ্য দিয়ে রাষ্ট্র গঠন করল। পরবর্তী প্যারায় কী আছে? রুশোর মতে এই চুক্তি সম্পাদিত হয়েছিল জনগণের নিজেদের মধ্যেই। চুক্তির মাধ্যমে জনগণ সার্বভৌম ক্ষমতা অর্পণ করেছিলেন সাধারণ ইচ্ছার হাতে। এই সাধারণ ইচ্ছা কি? রুশো সাধারণ ইচ্ছাকে জনসাধারণের কল্যাণকামী ইচ্ছা বলে চিহ্নিত করেছেন। কোনো ব্যক্তি যখন ব্যক্তিগত স্বার্থ অপেক্ষা সমাজের সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দেয়, তখন সেই ইচ্ছাকে প্রাকৃতিক ইচ্ছা বা প্রকৃত ইচ্ছা বলা হয়। কিন্তু কেউ সমাজের সামগ্রিক স্বার্থের পরিবর্তে কেবল নিজের স্বার্থকে প্রাধান্য দিলে সে অপ্রকৃত ইচ্ছার দ্বারা পরিচালিত হচ্ছে বলে ধরে নেওয়া হবে। রুশো সাধারণ ইচ্ছাকে চূড়ান্ত, অবিভাজ্য ও অহস্তান্তরযোগ্য বলে বর্ণনা করেছেন। তার মতে সাধারণ ইচ্ছা যেহেতু প্রকৃতিগতভাবে অভ্রান্ত, অর্থাৎ যেটা ভুল নয়,
সেহেতু কেউ তার বিরোধিতা করলে তাকে বলপূর্বক তা মেনে নিতে বাধ্য করা হবে। এভাবে রুশো সাধারণ ইচ্ছাকে সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসাবে গড়ে তুলেছিলেন। রুশো সাধারণ ইচ্ছা হবস কল্পিত রাজার মতোই চূড়ান্ত ক্ষমতার অধিকারী, তাই এর বিরুদ্ধে কখনোই জনসাধারণ বিদ্রোহ ঘোষণা করতে পারে না। হার্নিস এর মতে রুশো সাধারণ ইচ্ছা হবসের মস্তকহীন লেভিয়াথান, কারণ রুশো এই ছিন্নমস্তক লেভিয়াথান হবস এর মস্তক সমন্বিত লেভিয়াথানের মতোই অপ্রতিহত ক্ষমতার অধিকারী। তিনি মনে করতেন যে রাষ্ট্র যেহেতু জনগণের সক্রিয় সমর্থনের উপর প্রতিষ্ঠিত, সেহেতু কোনো কারণেই আইনের বিরুদ্ধাচারণ করা যুক্তিসঙ্গত নয়, কারণ আইনের বিরোধিতা করার অর্থ হলো নিজেদের বিরোধিতা করা। তবে একথা সত্য যে রাষ্ট্র জনগণের সক্রিয় ইচ্ছার উপর প্রতিষ্ঠিত, তাই সত্যটি উল্লেখ করে রুশো জনগণের সার্বভৌমিকতার তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন। লকের মতো তিনিও রাষ্ট্র ও সরকার এর মধ্যে পার্থক্য নিরূপণ করে দূরদর্শিতার বা দূরদৃষ্টির পরিচয় দিয়েছিলেন। তিনি ছিলেন ফরাসি বিপ্লবের প্রেরণাদাতা। তার উদ্দেশ্য ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতার উপর ভিত্তি করে একটি যথাযথ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা। এইবার দেখো রুশোর সামাজিক চুক্তি মতবাদের সমালোচনা। যাক রুশোর সামাজিক চুক্তি মতবাদটি রাজনৈতিক দর্শনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তবে এই মতবাদটি বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে। নিচে সামাজিক চুক্তি মতবাদের কয়েকটি সমালোচনা তুলে ধরা হলো। নাম্বার 1, 1 নাম্বার পয়েন্ট কী আছে? ঐতিহাসিক ভিত্তিহীনতা। এই পয়েন্টটা হবস, লক এবং রুশো তিনজনের তত্ত্ব বা থিওরিতেই সমানভাবে গুরুত্বপূর্ণ, অর্থাৎ মোটামুটি সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির মধ্যেই। রুশোর প্রাকৃতিক অবস্থার ধারণাটি একটি কাল্পনিক ধারণা। ইতিহাসের কোনো পর্যায়ে এমন একটি অবস্থার অস্তিত্ব ছিল না যেখানে মানুষ সম্পূর্ণ স্বাধীন ও বিচ্ছিন্নভাবে বসবাস করত। সমালোচকরা মনে করতেন রুশো মানুষের প্রকৃতির যে চিত্র তুলে ধরেছেন তা বাস্তবসম্মত নয়। সার্বভৌমত্বের ধারণা। রুশো সাধারণ ইচ্ছাকে সার্বভৌম হিসাবে ঘোষণা করেছেন। সমালোচকদের মতে এই ধারণাটি স্বৈরাচারী শাসকের জন্ম দিতে পারে বা স্বৈরাচারী শাসনের দিকে পরিচালিত করতে পারে, যেখানে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছাই সংখ্যালঘুদের উপর চাপিয়ে দেওয়া হয়। রুশোর মতে কোনো ব্যক্তি যদি সাধারণ ইচ্ছার বিরোধিতা করে তাহলে তার উপর জোর করে সাধারণের ইচ্ছা চাপিয়ে দিতে পারে। এই ধারণাটি ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী। ব্যক্তি স্বাধীনতা। রুশোর সামাজিক চুক্তি মতবাদে ব্যক্তির স্বাধীনতাকে সাধারণ ইচ্ছার অধীনে করে দেওয়া হয়েছে। সমালোচকরা মনে করতেন এটি ব্যক্তির মৌলিক অধিকার ও স্বাধীনতা লঙ্ঘন করে। 4 নম্বর পয়েন্ট, গণতান্ত্রিক সীমাবদ্ধতা। রুশোর মতবাদে প্রত্যক্ষ গণতন্ত্রের উপর জোর দেওয়া হয়েছে, যা আধুনিক বৃহদায়তন রাষ্ট্রগুলিতে বাস্তবায়ন করা কঠিন। রুশোর মতে আইন প্রণয়নের ক্ষমতা কেবলমাত্র জনগণের হাতে বা জনসাধারণের হাতে থাকবে। তবে এই কারণে তিনি আইনসভা বা সংসদের প্রয়োজনীয়তা অস্বীকার করেছেন। তবে বৃহৎ রাষ্ট্রে সরাসরি আইন প্রণয়ন করা এই পদ্ধতিতে সম্ভব নয়। 5 নম্বর সমালোচনায় কি বলেছে? সম্পত্তির ধারণা। রুশোর মতে ব্যক্তিগত সম্পত্তির উৎপত্তি সামাজিক অসমতা বা অসাম্যের কারণ। সমালোচকরা মনে করেন ব্যক্তিগত মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য, অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তির ধারণা মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। এবং সবশেষে কি আছে? রুশোর সামাজিক চুক্তি মতবাদটি ত্রুটিমুক্ত। এখানে ত্রুটিমুক্তি লেখা আছে, ত্রুটিমুক্ত না থাকলেও এটি রাজনৈতিক দর্শনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই মতবাদটি গণতন্ত্র, স্বাধীনতাকে ও সামাজিক ন্যায় বিচারের ধারণাগুলিকে গভীরভাবে প্রভাবিত করেছে। দেখো আমাদের পরবর্তী বড় প্রশ্ন হচ্ছে অধিকার ও আইনের মধ্যে সম্পর্ক। আইন এবং অধিকার একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। আইন অধিকার তৈরি করে, রক্ষা করে এবং প্রয়োগ করে। নিচে এটি ব্যাখ্যা করা হলো। আইন অধিকার তৈরি করে। আইন সমাজের সদস্যদের জন্য নির্দিষ্ট অধিকার প্রতিষ্ঠা করে, যেমন বাক স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, সম্পত্তি অর্থাৎ ধর্ম পালনের স্বাধীনতা, সম্পত্তির অধিকার ইত্যাদি। এগুলো আইন দ্বারা বলবৎ হয় এবং তৈরি হয়। 2 নম্বর পয়েন্টে সংবিধান এবং অন্যান্য আইনগত নথি নাগরিকদের মৌলিক অধিকারকে স্বীকৃতি দেয় এবং রক্ষা করে।
তারপর আইন অধিকার রক্ষা করে। আইন অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। যদি কারো অধিকার লঙ্ঘিত হয় তবে আইন সেই ব্যক্তির জন্য আইনি প্রতিকারের ব্যবস্থা করে। পরের পয়েন্ট, আইন আদালত এবং অন্যান্য আইনি প্রক্রিয়াগুলির মাধ্যমে অধিকার প্রয়োগ করে। পরেরটা কী আছে? আইন অধিকার প্রয়োগ করে। কিভাবে করে? আইন অধিকার লঙ্ঘনের জন্য শাস্তির বিধান রাখে। এটি নিশ্চিত করে যে মানুষ অন্যের অধিকারকে যেন সম্মান করে। আইন অধিকার প্রয়োগের জন্য আইনি প্রক্রিয়া এবং প্রতিষ্ঠান তৈরি করে, যেমন আদালত, পুলিশি ব্যবস্থা ইত্যাদি। সংক্ষেপে, আইন ছাড়া অধিকার অর্থহীন। আইন অধিকারকে বাস্তব রূপ দেয় এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। এটি তোমাদের পাস মার্কের জন্য আসতে পারে। পরেরটা দেখো কি প্রশ্ন আছে। স্বাধীনতা এবং সাম্যের মধ্যে সম্পর্ক। স্বাধীনতা, দ্যাট মিন্স লিবার্টি, ও সাম্য, ইকুয়ালিটি, রাজনৈতিক তত্ত্বের দুটি মৌলিক ধারণা, যেগুলির মধ্যে একদিকে যেমন পারস্পরিক সম্পূরকতা রয়েছে, অর্থাৎ একে অপরকে সম্পূর্ণ করে, তেমন এদের মধ্যে কিছু দ্বন্দ্ব দেখা দিতে পারে বা দেখা যায়। নিচে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হলো। স্বাধীনতা ও সাম্যের পরস্পর নির্ভরশীল বা নির্ভরশীলতা। স্বাধীনতা তখনই প্রকৃত অর্থে কার্যকর হয় যখন সমাজে সাম্য বিদ্যমান থাকে। যদি একজন ধনী ব্যক্তি তার অর্থবলের কারণে বেশি সুযোগ ভোগ করে এবং একজন গরিব ব্যক্তি মৌলিক সুযোগ থেকে বঞ্চিত হয়, তবে তা প্রকৃত স্বাধীনতা নয়। অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক সাম্য স্বাধীনতার জন্য সহায়ক। দ্বিতীয় নম্বর পয়েন্ট, সাম্য ছাড়া স্বাধীনতা অসাম্যের রূপ নেয়। স্বাধীনতার নামে যদি সমাজে চরম বৈষম্য সৃষ্টি হয়, যেমন কিছু মানুষ অগাধ সম্পদ ভোগ করছে আর অন্যরা অভাব অনটনে দিন কাটাচ্ছে, তাহলে স্বাধীনতা এক ধরনের বিশেষাধিকারে পরিণত হয়। এই পদ্ধতিতে স্বাধীনতা আসলে সাম্যের পরিপন্থী হয়ে দাঁড়ায়। স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্ভাব্য দ্বন্দ্ব, অর্থাৎ সাম্য কীভাবে স্বাধীনতার উপর কিছু কিছু রেস্ট্রিকশন লাগায় বা তার কার্যক্ষেত্রের পরিধিকে সংকুচিত করে। কখনো কখনো স্বাধীনতা ও সাম্যের মধ্যে সংঘাত দেখা যায়। উদাহরণস্বরূপ, যদি রাষ্ট্র ধনীদের সম্পদ করের মাধ্যমে গরিবদের জন্য সুযোগ তৈরি করতে চায়, তাহলে কিছু ধনী ব্যক্তি তাদের অর্থনৈতিক স্বাধীনতা হ্রাস পাওয়ার অভিযোগ তুলতে পারেন। এই জায়গায় স্বাধীনতা ও সাম্যের মধ্যে ভারসাম্য রক্ষা করাটা রাজনৈতিক সিদ্ধান্ত ও নীতি নির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। উদারতান্ত্রিক বনাম সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। উদারতান্ত্রিক দৃষ্টিভঙ্গি স্বাধীনতাকে প্রধান মূল্য বলে গণ্য করে। তারা ব্যক্তির স্বাধীনতা ও সম্পত্তির অধিকারকে অগ্রাধিকার দেয়। সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সাম্যকে গুরুত্ব দেয় এবং মনে করে স্বাধীনতার বাস্তবায়ন সম্ভব নয় যদি আর্থসামাজিক সাম্য না থাকে। এবার দেখো, উপসংহারে দুটো লাইন লিখে দিলে হয়ে যাবে। সেই দুটো লাইন কি আছে? স্বাধীনতা ও সাম্য একে অপরকে পরিপূরক করে, তবে সেগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। প্রকৃত গণতন্ত্রে এই দুইয়ের সমন্বয় সাধনের মধ্য দিয়েই ন্যায় বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। পরের প্রশ্ন দেখো, রলসের ন্যায় বিচার তত্ত্বটি বিশ্লেষণ করো। এই প্রশ্নটি এইবার সব থেকে গুরুত্বপূর্ণ, 10 মার্কে আসতে পারে। জাস্টিস অ্যাজ ফেয়ারনেস বা ন্যায় বিচার যেমন ন্যায্যতা বা ন্যায় বিচার, ন্যায্যতার নীতি, একটি ধারণা যা মার্কিন দার্শনিক জন রলস তার এ থিওরি অফ জাস্টিস 1971 সালে তার থিওরি অফ জাস্টিস গ্রন্থে প্রস্তাব করেন। এই তত্ত্ব অনুসারে একটি সমাজকে ন্যায্য বলা হয় যদি তার প্রতিষ্ঠানগুলি এমন হয় যা সমাজের সবচেয়ে দুর্বল সদস্যদের স্বার্থ রক্ষা করে। রলস মনে করতেন যে একটি ন্যায্য সমাজের সুযোগ এবং সম্পদ বিতরণের ক্ষেত্রে কিছু মৌলিক নীতি থাকা উচিত। এই নীতিগুলি কি কি? নাম্বার 1, 1 নম্বরে স্বাধীনতার নীতি। প্রতিটি ব্যক্তির মৌলিক অধিকার এবং স্বাধীনতা থাকতে হবে যা অন্যের অনুরূপ অধিকারের সাথে সঙ্গতিপূর্ণ। পার্থক্যের নীতি। 2 নম্বর কি বলেছে? পার্থক্যের নীতিতে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যগুলি এমনভাবে গঠিত হবে যাতে তারা সমাজের সবচেয়ে দুর্বল সদস্যদের জন্য সর্বাধিক উপকারী হয়।
রলস মনে করতেন যে এই নীতিগুলি একটি অজ্ঞতার পর্দা। দেখো এখানে আগে শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতো অজ্ঞতার পর্দা বা ভেইল অফ ইগনোরেন্স কি, এবং জন রলসের তত্ত্বে বা থিওরিতে এই ভেইল অফ ইগনোরেন্স এর গুরুত্ব অপরিসীম। রলস মনে করতেন যে এই নীতিগুলি একটি অজ্ঞতার পর্দা অর্থাৎ ভেইল অফ ইগনোরেন্স এর অধীনে নির্বাচিত হবে, যেখানে লোকেরা জানে না সমাজে তাদের অবস্থান কী হবে। এই অবস্থায় লোকেরা এমন নীতিগুলি বেছে নেবে যা সবার জন্য সবচেয়ে ভালো, কারণ তারা জানে না যে তারা সমাজের সবচেয়ে দুর্বল সদস্য হতে পারে। ন্যায্যতার এই নীতি কি সাম্যের নীতিকে ভঙ্গ করে? এই প্রসঙ্গে রলস কি বলেছে? এর উত্তর হলো না। রলসের জাস্টিস অ্যাজ ফেয়ারনেস তত্ত্বটি সাম্যের ধারণাকে সমর্থন করে, তবে এটি একটি বিশেষ ধরনের সাম্য। এটি সুযোগের সাম্য এবং ফলাফলের সাম্যের উপর জোর দেয়। রলস মনে করতেন যে সমাজে সকল সদস্যের সমান সুযোগ থাকা উচিত তাদের প্রতিভা এবং ক্ষমতা বিকাশের জন্য, তবে তিনি ফলাফলের ক্ষেত্রে কিছু বৈষম্যকে স্বীকার করেছেন যদি সেই বৈষম্যগুলি সমাজের সবচেয়ে দুর্বল সদস্যদের জন্য উপকারী হয়। উদাহরণস্বরূপ রলস কি বলেছেন? যদি একজন ব্যক্তি তার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রচুর ধনসম্পদ অর্জন করে এবং সেই সম্পদের কিছু অংশ সমাজে দরিদ্রদের সাহায্য করার জন্য ব্যবহার করা হয়, তাহলে এই ধরনের বৈষম্য ন্যায্য হতে পারে। তো উপসংহারে কি বলা যেতে পারে? জাস্টিস অ্যাজ ফেয়ারনেস তত্ত্বটি সাম্যের ধারণাকে ভঙ্গ করে না, বরং এটি একটি বিশেষ ধরনের সাম্যকে সমর্থন করে, যা সমাজের সকল সদস্যের জন্য সুযোগ এবং সুবিধার সর্বাধিকীকরণ নিশ্চিত করে। হয়ে গেল। পরবর্তীতে আমাদের প্রশ্ন আছে 10 মার্কে, যেটা ডেভিড হেল্ড এর গণতান্ত্রিক মডেলটি ব্যাখ্যা করো। ডেভিড হেল্ড গণতন্ত্রের একটি বিস্তৃত তাত্ত্বিক বিশ্লেষণ প্রদান করেছেন এবং গণতন্ত্রের বিভিন্ন মডেল উপস্থাপন করেছেন। তিনি মূলত গণতন্ত্রকে একটি বহুমাত্রিক ধারণা হিসাবে দেখেছেন এবং বিভিন্ন ঐতিহাসিক ও সমসাময়িক প্রেক্ষাপটে গণতন্ত্রের রূপগুলোর বিশ্লেষণ করেছেন তার বিখ্যাত গ্রন্থ মডেলস অফ ডেমোক্রেসি 1987 অর্থাৎ 1987 সালে প্রকাশিত হয়। তিনি গণতন্ত্রের বিভিন্ন মডেল সম্পর্কে আলোচনা করেছেন। ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলসমূহ: তিনি গণতন্ত্রকে 9টি মডেলে ভাগ করেছেন, যা ঐতিহাসিক বিবর্তন ও তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে গঠিত। 1 নম্বর, ক্লাসিক্যাল গণতন্ত্র, ক্লাসিক্যাল ডেমোক্রেসি। প্রাচীন গ্রিসের সরাসরি গণতন্ত্রকে বোঝায়। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের উপর গুরুত্ব দেয়। এথেন্সের নগর রাষ্ট্রে ব্যবহৃত এই মডেল জনগণের সক্রিয় সম্পৃক্ততার উপর নির্ভরশীল ছিল। তবে মনে রাখতে হবে, বর্তমানকালে যে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র আছে, যেমন ইন্ডিয়া, তারপর আমেরিকা, ফ্রান্স ইত্যাদি দেশগুলির জন্য এই ধরনের ক্লাসিক মডেল একদমই উপযুক্ত নয়। প্রজাতান্ত্রিক গণতন্ত্র, রিপাবলিকান ডেমোক্রেসি, রোমান রিপাবলিক এবং পরবর্তী সময়ের ইউরোপীয় চিন্তকদের দ্বারা প্রভাবিত। নাগরিকগণ প্রতিনিধি নির্বাচন করে এবং আইনের শাসন মেনে চলে। রোমান রিপাবলিকের সিনেট, আইনসভা এবং নাগরিক অধিকারের ধারণার উপর ভিত্তি করে এই প্রজাতান্ত্রিক গণতন্ত্র বা রিপাবলিকান ডেমোক্রেসি মডেলটি প্রতিষ্ঠিত হয়েছে। সুরক্ষামূলক গণতন্ত্র, প্রোটেক্টিভ ডেমোক্রেসি, জন লক এবং জেরেমি বেনথাম এর তত্ত্বের উপর ভিত্তি করে গঠিত। ব্যক্তিগত সম্পত্তির সুরক্ষা এবং সরকারি ক্ষমতার সীমাবদ্ধতার উপর গুরুত্ব আরোপ করে। গণতন্ত্রের মূল উদ্দেশ্য নাগরিকদের ব্যক্তিগত অধিকার রক্ষা করা। পরবর্তী 4 নম্বর পয়েন্টে আছে উন্নয়নমূলক গণতন্ত্র, ডেভেলপমেন্টাল ডেমোক্রেসি। জন স্টুয়ার্ট মিল, দ্যাট মিন্স জে.এস. মিল এর চিন্তার উপর ভিত্তি করে তৈরি এই উন্নয়নমূলক গণতন্ত্র। গণতন্ত্র শুধুমাত্র শাসন ব্যবস্থা নয়, এটি নাগরিকদের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের একটি মাধ্যম। সক্রিয় নাগরিক অংশগ্রহণকে গুরুত্ব দেয়। পরবর্তীতে পরামর্শমূলক গণতন্ত্র, ডেলিভারেটিভ ডেমোক্রেসি। জার্গেন হ্যাবারমাসের মতাদর্শ দ্বারা প্রভাবিত, যুক্তিযুক্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে নীতি নির্ধারণের উপর গুরুত্ব দেয় এই পরামর্শমূলক গণতন্ত্র। গণতন্ত্র মানে শুধুমাত্র ভোটদান নয়, বরং জনগণের সক্রিয় মত প্রকাশ। সাম্যের গণতন্ত্র, মার্কসিস্ট ডেমোক্রেসি।
কার্ল মার্কসের দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে তৈরি অর্থনৈতিক সাম্যের উপর গুরুত্ব আরোপ করে পুঁজিবাদী শাসন ব্যবস্থার পরিবর্তে শ্রমিক শ্রেণীর ক্ষমতায়নের উপর এই সাম্যের গণতন্ত্র দ্যাট মিন্স মার্কসিস্ট ডেমোক্রেসি জোর দেয়। গণতান্ত্রিক স্বৈরতন্ত্র কম্পিটিটিভ এলিটিস্ট ডেমোক্রেসি অর্থাৎ প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক স্বৈরতন্ত্র ম্যাক্স ওয়েবার, জোসেফ সুম্পিটার এর তত্ত্ব দ্বারা প্রভাবিত এই প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক স্বৈরতন্ত্র। প্রভাবিত গণতন্ত্রের মূল ভিত্তি প্রতিযোগিতামূলক নির্বাচন। জনগণ বিভিন্ন এলিট গোষ্ঠীর মধ্যে যে কোনো একটিকে বেছে নেয়। প্লুরালিস্ট গণতন্ত্র রবার্ট ডাল এর তত্ত্ব দ্বারা প্রভাবিত এই প্লুরালিস্ট গণতন্ত্র বিভিন্ন স্বার্থগোষ্ঠী ও প্রতিষ্ঠানসমূহের মধ্যে ভারসাম্য রক্ষার উপর জোর দেয়। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিভিন্ন গোষ্ঠীর মতামতের উপর নির্ভর করে এই প্লুরালিস্ট গণতন্ত্র। নতুন গণতন্ত্র এটা কি কসমোপলিটান ডেমোক্রেসি বৈশ্বিক রাজনৈতিক কাঠামোর উপর জোর দেয়। জাতীয় সার্বভৌমত্বের পরিবর্তে বৈশ্বিক শাসন ব্যবস্থার ধারণা তুলে ধরে। আধুনিক বিশ্বে আন্তঃরাষ্ট্রীয় সংস্থা ও বৈশ্বিক নীতির গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় এই ধারণা প্রাসঙ্গিক। উপসংহারে কি বলেছে? ডেভিড হেল্ডের মডেলগুলো গণতন্ত্রের বিবর্তন, কার্যকারিতা ও ভবিষ্যৎ সম্পর্কে গভীর দৃষ্টিভঙ্গি ও অন্তর্দৃষ্টি প্রদান করে। তিনি দেখিয়েছেন যে গণতন্ত্র একক কোনো ধারণা নয়, বরং এটি বিভিন্ন রূপে বিদ্যমান। তার ব্যাখ্যা আধুনিক রাজনৈতিক বিজ্ঞান ও গণতন্ত্রের ক্ষেত্রে বা গণতন্ত্র চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ডেভিড হেল্ডের গণতান্ত্রিক মডেলের সমালোচনা। এবার দেখো, এটা একসঙ্গেও আসতে পারে, আলাদা প্রশ্ন হিসাবে আসতে পারে। যেভাবে আসবে তোমরা সেভাবে লিখবে। ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলসমূহ গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কাঠামো প্রদান করলেও এগুলোর কিছু সীমাবদ্ধতা ও সমালোচনা রয়েছে। নিচে তার মডেলগুলোর প্রধান সমালোচনা উপস্থাপন করা হলো। নাম্বার 1 ঐতিহাসিক পরিপ্রেক্ষিতের সীমাবদ্ধতা। ডেভিড হেল্ড গণতন্ত্রের ইতিহাসকে রৈখিকভাবে ব্যাখ্যা করেছেন, যা বাস্তবিকভাবে এত সরল নয়। বিভিন্ন দেশে গণতন্ত্রের বিকাশ বিভিন্নভাবে ঘটেছে এবং এটি শুধুমাত্র একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসাবে দেখা যায় না। নাম্বার 2 কি বলেছে? সরাসরি গণতন্ত্রের অপ্রাসঙ্গিকতা। হেল্ডের ক্লাসিক্যাল গণতান্ত্রিক মডেল প্রাচীন গ্রীসের অ্যাথেন্সের গণতন্ত্রের উপর ভিত্তি করে তৈরি, যেখানে সরাসরি অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা ছিল। তবে আধুনিক রাষ্ট্রে জনসংখ্যা ও প্রশাসনিক জটিলতার কারণে এই মডেল প্রায় অকার্যকর। এলিটতন্ত্র ও প্লুরালিজমের অতিরিক্ত গুরুত্ব। হেল্ড এর মডেলগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক এলিটতন্ত্র ও প্লুরালিস্ট গণতন্ত্র আধুনিক রাজনৈতিক কাঠামোর বাস্তবতাকে তুলে ধরলেও এগুলোকে ক্ষমতার অসম বণ্টন ও কর্পোরেট স্বার্থের ভূমিকা যথাযথভাবে ব্যাখ্যা করা হয়নি। বর্তমান বিশ্বে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে বড় বড় কর্পোরেট ও প্রভাবশালী গোষ্ঠীগুলোর ভূমিকা অত্যন্ত শক্তিশালী, যা প্লুরালিস্ট মডেলের সাথে পুরোপুরি মেলে না। মার্ক্সবাদী গণতন্ত্রের সীমাবদ্ধতা। ডেভিড হেল্ড গণতন্ত্রের মার্ক্সবাদী ব্যাখ্যাকে একটি পৃথক মডেল হিসাবে দেখিয়েছেন, তবে সমালোচকরা মনে করেন যে মার্ক্সবাদ ও গণতন্ত্রের মধ্যে স্ববিরোধিতা রয়েছে। ঐতিহাসিকভাবে দেখা গেছে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোতে একদলীয় শাসন কায়েম হয়েছে, যা গণতন্ত্রের মৌলিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশ্বজনীন গণতন্ত্রের বাস্তবতা, এটাই হলো কসমোপলিটান ডেমোক্রেসি। ডেভিড হেল্ড এর অন্যতম আধুনিক মডেল হলো কসমোপলিটান ডেমোক্রেসি, অর্থাৎ বিশ্বজনীন গণতন্ত্র, যা বৈশ্বিক শাসন কাঠামো ও আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার উপর গুরুত্ব দেয়। তবে সমালোচকরা বলেছেন জাতীয় সার্বভৌমত্ব এখনও গুরুত্বপূর্ণ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়নের মতো সংস্থাগুলো এখনও শক্তিশালী রাষ্ট্রগুলোর প্রভাব মুক্ত নয়, ফলে এ ধারণা বাস্তবায়ন করা কঠিন। গণতান্ত্রিক বাস্তবতার সামাজিক ও অর্থনৈতিক অসমতার উপেক্ষা। হেল্ডের মডেলগুলোর অনেকটি রাজনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে তৈরি, তবে গণতন্ত্রে অর্থনৈতিক ও সামাজিক অসাম্যের ভূমিকা কীভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে
তা পর্যাপ্তভাবে বিশ্লেষণ করা হয়নি। বর্তমান বিশ্বে ধনী ও প্রভাবশালী শ্রেণীর প্রভাব গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিকৃত করতে পারে, যা তার মডেলে পুরোপুরি প্রতিফলিত হয়নি। নাম্বার 7, গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। ডেভিড হেল্ড গণতন্ত্রের বিভিন্ন মডেল ব্যাখ্যা করলেও আধুনিক সময়ে গণতন্ত্রের চ্যালেঞ্জ সম্পর্কে স্পষ্ট দিক নির্দেশনা দিতে পারেননি বা দেননি। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে গণতন্ত্রের সংকট, পপুলারিজমের উত্থান, স্বৈরতান্ত্রিক প্রবণতা এবং ডিজিটাল যুগে ভুয়া তথ্যের প্রভাবের মতো বিষয়গুলোর জন্য তার মডেলগুলো যথেষ্ট ব্যাখ্যা প্রদান করে না। উপসংহার: ডেভিড হেল্ড এর গণতন্ত্র বা গণতন্ত্রের মডেলগুলো একাডেমিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্রের বিকাশকে বুঝতে সহায়ক হলেও এগুলোর কিছু সীমাবদ্ধতা রয়েছে, বিশেষ করে আধুনিক রাজনৈতিক বাস্তবতা, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য এবং প্রযুক্তির ভূমিকা বিবেচনায় তার মডেলগুলো আরও পরিমার্জনের প্রয়োজন হতে পারে। তো এর মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের ইম্পর্ট্যান্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তোমরা আশা করি এই প্রশ্নের মধ্য থেকে 5 এবং 10 মার্কের কোয়েশ্চেন পেয়ে যাবে, লিখে দিয়ে আসবে, কোনো অসুবিধা নেই।